বলরাম এবং বানভট্ট নামের দুই বন্ধু এক নিশুতি চাঁদনি রাতে বাড়ি ফিরছিল অচেনা এক পথ ধরে। আচমকা ওদের খুব জল তেষ্টা পায়। অনেক রাস্তা হাঁটার পর অবশেষে একখানি জলাশয় ওদের নজরে পড়ে। বানভট্ট আর ধৈর্য ধরতে না পেরে তড়িঘড়ি নেমে যায় জলাশয়ের অতল রাশির মধ্যে। জল থেকে উঠে আসার সময় হঠাৎ কিছু একটা খামছে ধরে তাকে। এক ঝটকায় তাকে টেনে নেয় জলের মধ্যে। বানভট্টকে নিজের শিকারে পরিণত করেছিল কে? তারানাথ কি পারবে ওই জলাশয়ের জল পিশাচ দমন করতে? উত্তর পাবেন আজকের এই গল্পে। চারিদিকে খুটখুটে অন্ধকার, ঠিক তার মধ্য আকাশে এক ফালি ক্ষয়িত বঙ্কিম চাঁদ কাস্তের ফলার মতন ঝুলছে কেবলমাত্র। কতগুলি মিটমিটে নক্ষত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আকাশের বুকে। মেঘ না থাকলেও চাঁদের দশা এবং জ্যোৎস্নার পরিমাণ দেখে অনায়াসেই বোঝা যায় আর মাত্র কিছুদিনের মধ্যেই অমাবস্যা। একদল শীতল ঝোড়ো বাতাস নারকেল, তাল এবং সুপারি গাছের মাথাগুলিকে আগা গোড়া নাড়িয়ে দিয়ে ছুটে গেল সামনের দিকে। শুকনো পাতায় মরমর শব্দ হলো সহসা। কয়েকটা জোনাক পোকে এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ঝিঝির বিরামহীন কলতান শোনা যাচ্ছে এক নাগারে। অন্ধকারে ঢেকে থাকা সরু মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুই পথিক তথা দুই যুবক। তাদের একজনের নাম বলরাম এবং অপর আরেকজনের নাম বানভট্ট। বলরাম এবং বানভট্ট একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ দুই বন্ধু। হরিহর আত্মা বলতে ঠিক যেরকম বোঝায়, বিষয়টা খানিকটা সেই রকম। তারা দুই বন্ধু মিলে বিক্রমপুরের সে বিখ্যাত লাঠি খেলা দেখতে গিয়েছিল গত দুদিন আগে। আজ হঠাৎ করে বাড়ি থেকে জরুরি তলব আসায় তারা শেষমেশ বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। ওরা ভেবেছিল পথে নিশ্চয়ই কোনো না কোনো গরুর গাড়ির তারা ঠিক পেয়ে যাবে, কিন্তু ভাগ্য তাদের সাথ দেয়নি। চলতি পথে কোনো ভাড়া গাড়ি পায়নি তারা, সুতরাং পায়ে হেঁটেই তাদের যাত্রা করতে হয়েছে। সেই কারণেই এমন রাতের অন্ধকার সত্ত্বেও তাদের হাঁটতে হচ্ছে। আজ প্রায় সারা রাত হাঁটার পর তারা তাদের নিজ গ্রামে প্রবেশ করবে। নিজেদের মধ্যে গল্প গুজব হাসি ঠাট্টা করতে করতে এরূপ নৈশ ভ্রমণ নেহাত মন্দ লাগে না তাদের। বানভট্ট গুনগুন করে কোনো একটা গান গেয়ে ওঠে। বলরাম আরও খানিকটা হনহনিয়ে এগিয়ে যায় সামনের দিকে। আজকের এই রাত দুই বন্ধু মিলে এমন হাঁটতে থাকা নেহাত খুব একটা খারাপ লাগছে না। কি বলো হে বানভট্ট? একেবারে হক কথা বলেছো ভাই বলরাম। সত্যি আজকের এই রাত আমাদের দুই বন্ধুর এমন একান্তে সময় কাটানোর এক মুহূর্ত এই চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থেকে যাবে। তবে তুমি যাই বলো ভাই, বিক্রমপুরের লাঠি খেলার তারিফ কিন্তু করতেই হয়। সত্যি এক বিখ্যাত খেলা দেখলাম বটে। একবার দেখলে প্রতি বছর যেন সেখানে যেতে মন চাবে, এমনই সেই খেলার রমরমা। এই ব্যাপারে আমি তোমার সাথে পুরোপুরি একমত। আহা, একখানা জব্বর খেলা দেখলাম বটে, জীবন যেন একেবারে ধন্য হয়ে হলো। এইরূপ নানান ধরনের বাক্যালাপ চলতেই থাকলো তাদের একে অপরের মধ্যে। ওদিকে আকাশের চাঁদ যেন একটু একটু করে ঢলে পড়ল ক্রমশ বাঁশঝাড়ের ঠিক মাথায়। একটা রাতচরা পাখি তীব্র শব্দে চিৎকার করতে করতে বার কয়েক পাক খেল। মাঝ আকাশে তারপর মিলিয়ে গেল কোথাও যেন রাতের অন্ধকারে। বানভট্ট আর বলরাম এবার খেয়াল করলো তারা ঠিক এখন সেখানে এসে উপস্থিত হয়েছে সে জায়গাটা একেবারে নিরিবিলি নিরালা একটি প্রত্যন্ত অঞ্চল। কোনো জনবসতি নেই সেখানে। যত দূর চোখ যায় তত দূর কেবলমাত্র ধূ ফাঁকা মাঠ। কোনো ঘরবাড়ি দোকানপাট কিচ্ছু নেই আশেপাশে। জীবিত প্রাণী বলতে সেখানে কেবলমাত্র ওরা দুজনেই যেন উপস্থিত। বুকটা কেমন যেন ছেঁত করে ওঠে বানভট্টের। বলরামের উদ্দেশ্যে সে এবার বলে ওঠে, হ্যাঁ গো ভাই, আমরা রাত্রিবেলায় আঁধারের কারণে পথ ভুল করলাম না তো? এই লক্ষ্য করে দেখো, এই যে জায়গায় এসে উপস্থিত হয়েছে সেখানে এখানে ধুধু মরুভূমির ন্যায় সবকিছু ফাঁকা। বানভট্টের কথায় বলরাম এবার চারপাশে ভালোভাবে দৃষ্টি বুলিয়ে বলল, কথাটা তুমি নেহাত মন্দ বলনি ভাই। সত্যিই তো, এখানে যে দেখছি কোনো জনবসতির বিন্দুমাত্র অস্তিত্ব নেই। পথ ভুল করলাম কি না তা যে আমিও সঠিকভাবে বলতে পারবো না, কারণ এই পথ যে আমাদের দুজনেরই অজানা। বিকেলের দিকে যে মানুষটিকে আমরা বাড়ি ফেরার জন্য পথ দেখিয়ে দিতে বলেছিলাম,
সে তো এইটিই দেখিয়ে দিয়েছিল। তাহলে বানভট্ট এবার বুকের মধ্যে সাহস এনে বলল, আরে ঠিক আছে ঠিক আছে, একবারই অজানা স্থানে যখন এসেই পড়েছি তাহলে আর অত শত ভেবে চিন্তে কাজ নেই। এই চলো দেখি, আমরা বরং সামনের রাস্তা ধরে এগিয়ে যাই, এই তারপর যা থাকে কপালে। সেটাই বরং ভালো হবে। তাই চলো ভাই, তাই চলো। বানভট্ট আর বলরাম ফের যাত্রা শুরু করলো। এরপর তারা ঠিক কতক্ষণ হাঁটলো সেই বিষয়ে তাদের কারোরই সঠিক হিসেব নেই। রাত তখন আরো অনেক গভীর হয়েছে। সহসা প্রচণ্ড জল তেষ্টা পেল তাদের উভয়েরই। মারাত্মক তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল তারা। আর পারছি না ভাই, তৃষ্ণায় তৃষ্ণায় যেন বুকের ছাতি ফেটে যাচ্ছে। মাত্রাতিরিক্ত হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল বলরাম। তার কথায় তালে তাল মেলালো বানভট্ট। সত্যি তাই, আর পারা যাচ্ছে না জল ছাড়া। গলা পুরোপুরি যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু জল গলায় না ঢাললেই নয়, কিন্তু আর কি আর করণীয় এই মুহূর্তে? আমাদের সাথে যেটুকু পানীয় জল ছিল তা বহু পূর্বেই শেষ হয়ে গেছে। এই ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কিছুই করণীয় নেই এখন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেভাবেই হোক না কেন। এখানে তো কোনো পুকুর, দিঘি, খাল, বিল কিছুই নেই। এই সামনে ভাগ্যক্রমে যদি কোনো একটি জলাশয় পাওয়া যায়, তাহলে এই যাত্রায় হয়তো আমাদের প্রাণ দুটি রক্ষা পাবে। চলো ভাই, আর একটু এগিয়ে গিয়ে দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। তাই চলো। এইভাবেই দুই বন্ধু বহু কষ্টে ঈশ্বরের প্রতি অপরিসীম ভরসা রেখে এগিয়ে যায় সামনের দিকে। মাত্র কিছুটা রাস্তা যাওয়ার পরেই তারা তাদের সম্মুখে যা দেখে তাতে আনন্দে আত্মহারা হয়ে পড়ে ওরা। চাঁদের ঝলমলে চাঁদনি আলোয় ঝিকমিক করছে এক মস্ত দিঘির জল। টলটলে কালচে জলের বুকে আধ খাওয়া চাঁদের প্রতিচ্ছবিও পড়েছে পরিষ্কারভাবে। খুশিতে তারা লাফিয়ে ওঠে, প্রায় দৌড়ে ছুটে যায় জলাশয়ের ধারে। আগুনের দিকে পতঙ্গ যেমন ধেয়ে যায়, ঠিক তেমনভাবেই ওরা ছুটে যায় ওই দিঘির জলের সন্নিকটে। তারা ভাবে যে এটা বুঝি তাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু এমনটা না হয়। বিষয়টা তো এমনটাও হতে পারে যে ওই জলাশয় আসলে ঈশ্বর প্রদত্ত কোনো আশীর্বাদ নয়। ওই জলাশয় হলো শয়তানের সৃষ্টি করা এক অভিশাপ। অত শত ভাবনা চিন্তার অবকাশ ছিল না তাদের কাছে। বলরাম কিছুটা তফাতে দাঁড়িয়ে থাকে। জলাশয়ের ঠিক পাশের এক গুলমির ঝোপের পানে তার নজর যায়। ছেলেটা থম মেরে দাঁড়িয়ে যায় সেখানে, আর এক পা না বাড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঝোপের পানে। কিছু একটা রয়েছে সেখানে, সাদা রঙের কোনো কিছু পড়ে আছে। কেমন যেন খটকা লাগে তার। সে মন্থর গতিতে এগিয়ে যায় জলাশয়ের নিকটবর্তী ঝোপের পানে। ধীরে ধীরে জলের দিকে এগিয়ে যাচ্ছে তার বন্ধু বানভট্ট। জলে নেমে সে পা ডুবিয়ে দেয় আরামদায়ক শীতল জলরাশির মধ্যে। তারপর হাতের তালু দ্বারা কিছুটা জল তুলে ভালোভাবে চোখে মুখে ছিটিয়ে বেশ খানিকটা জল পান করে সে তৃপ্তি করে। ততক্ষণে গুলমের একেবারে কাছে গিয়ে উপস্থিত হয়েছে বলরাম। ঝোপের নিচে এসে সে জিনিসগুলোকে দেখে নিখুঁতভাবে। সাদা সাদা জিনিসগুলো, সেগুলো আসলে আর অন্য কিছুই নয়, মানুষের হাড়, করটি, নরকঙ্কাল ইত্যাদি ইত্যাদি। তার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে বুঝতে পারে এই জলাশয় স্বাভাবিক দেখতে হলেও আদৌ কোনো স্বাভাবিক জলাশয় নয়। এই জলের মধ্যে নির্ঘাত অস্বাভাবিক কিছু একটা রয়েছে। সে তড়িৎ গতিতে পেছন ফিরে ঘুরে তাকায় তার বন্ধুর পানে। বানভট্ট ততক্ষণে জলাশয়ে নেমে জল নিয়ে খেলতে অত্যন্ত ব্যস্ত। বলরাম তার উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, বানভট্ট, বানভট্ট, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই জলাশয় পরিত্যাগ করে অতি দ্রুত উঠে আসো ডাঙায়। আমার কথা শুনতে পাচ্ছ তুমি? বানভট্ট, তাড়াতাড়ি উঠে আসো বলছি। এতটুকু সময় নষ্ট করো না, না হলে সর্বনাশ ঘটে যাবে। বলরামের এমন ভীতিপ্রদ কণ্ঠ শুনে বানভট্ট কিছুটা রসিকতার হাসি হেসে পড়ল। কি ব্যাপার বলো তো ভাই, হঠাৎ করে এত ভয় লাগছে কেন তোমায়? আরে এইরকম দূরে দাঁড়িয়ে আছোই বা কেন? আরে তুমি না বলছিলে তোমারও অত্যন্ত জল তেষ্টা পেয়েছে, তবে তফাতে দাঁড়িয়ে কেন? এসো এসো, জলাশয়ে নেমে এসো। বলরামের কথায় বানভট্ট এবার একটু উপলব্ধি করে যে ছেলেটা হয়তো ক্ষতিকর, কোনো কিছু বুঝেছে এই জলাশয়ের ব্যাপারে। তা নাহলে এমনভাবে মোটেও তাকে সতর্ক করতো না। জল ছেড়ে বানভট্ট উঠতেই যাবে, ঠিক এমন সময় ঘটল সেই বিপত্তি। জলের বুকে আন্দোলনের সৃষ্টি হলো। সমগ্র জলাশয়ের অতলস্পর্শী জলরাশি প্রবলভাবে কেঁপে উঠল। বানভট্ট ঠিক বুঝতে পারল না ব্যাপারটা ঠিক কি ঘটছে। তার আগেই চকিতে মাত্র কিছুক্ষণের ব্যবধানে জলের ঠিক মধ্যেখান থেকে কিছু একটা তড়িৎ বেগে উঠে এসে জড়িয়ে ধরল তাকে। তারপর হ্যাঁচকা টানে টেনে দিল জলের তলায়। বুক পাটা আর তো চিৎকার করে উঠল বলরাম। সে দেখল তার চোখের সামনে জলরাশির কালচে রং লালে পরিণত হলো।
জলের তলা থেকে অন্তিমবারের জন্য ভেসে এলো তার প্রাণপ্রিয় বন্ধুর প্রাণঘাতী আত্মচিৎকার। এই মর্মান্তিক দৃশ্য দেখে নিজেকে আর সংযত করে রাখতে পারল না বলরাম। জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল সে মাটির মধ্যে। মেঘাচ্ছন্ন আকাশপটে ক্রমে ক্রমে ফুরিয়ে আসছে সূর্যের তেজ। ঘোর অমানিসার মতো জমাট বাঁধা একদল মেঘ যেন শামিয়ানার সৃষ্টি করেছে মাথার উপরে। একটা মৃদু ধূলিঝড় চক্রাকারে আলোড়ন তুলেছে প্রকৃতির মাঝে। কালের নিয়মে ঝরে যাওয়া শুকনো পাতা খড়কুটো ধূলিকণা উড়ে বেড়াচ্ছে সেই দামাল বাতাসের সাথে। কৃষ্ণকায় অন্তরিক্ষে সাপের মতো এঁকে বেঁকে সাদা বিদ্যুৎ স্ফুলিঙ্গ নেমে আসছে ধরিত্রীর উপর। মেঘে মেঘে খেলে যাচ্ছে বিদ্যুতের ছটা। এমন বাদলার দিনে তারানাথের মুখনিসৃত কাহিনী না শুনলে এ আবহাওয়ায় বোধহয় বৃথা প্রতিপন্ন হবে। তাই আমি আর কিশোরী কাদক্ষেপণ না করে ছাতা বগল দাবা করে চলেছি তার বাড়ির উদ্দেশ্যে। তারানাথের দরজায় সামান্য কটা টোকা দিতেই তা খুলে দিল চারি। অনতি দূরে দাঁড়িয়ে সে হেসে বলল, আরে কাকা বাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। যা ঝড় বাইরে উঠেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আমরা ভিতরে ঢুকে দেখলাম তারানাথ তান্ত্রিক বৈঠকখানার তক্তপোষে বসে তামাক সেবন করছে। আমাকে দেখে এক গাল হেসে তিনি বললেন, আরে এসো এসো, তোমরা দুটিতে যে হাজির হবে তা আমি বিলক্ষণ জানতাম। চারি, যা তোমা সর্ষের তেল দিয়ে কিছুটা মুড়ি মেখে আন। চারি চলে যেতেই আমরাও বসে পড়লাম সেথায়। লোমহর্ষক নতুন কিছু শোনার আশায় আমাদের মন সম্পূর্ণ পুলকিত হয়ে উঠল। খানিক বাদে চারি এসে রেখে গেল তেল চপচপে মুড়ি আর কয়েকটা কাঁচা লঙ্কা। কিশোরী এক প্যাকেট সিগারেট তুলে দিল তারানাথের হাতে। একটা চওড়া হাসির রেখা ফুটে উঠল তার মুখ জুড়ে। কলকেটাকে তফাতে রেখে প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তা ধরালো তারানাথ। পরম আনন্দে লম্বা সুখটান দিয়ে গল গল করে এক রাশ সাদা ধোয়া বের করল মুখের দ্বারা। আমরাও ততক্ষণে মুড়ির সদ্গতি করতে ব্যস্ত। তারানাথের সিগারেট খাওয়া সমাপ্ত হলে ভাঙা নারকেলের মালায় অবশিষ্টটুকু গুজে দিতেই কিশোরী দ্রুততার সাথে বলল, এবার বেশ জমাটে একটা গল্প হোক নাকি? আপনার বলায় উদ্ভট আটকবি গল্পগুলো শুনতে মন্দ লাগে না। তার এমন বেখাপ্পা কথায় স্বভাবতই ভয়ানক চটে গেল তারানাথ। ক্রোধান্বিত কণ্ঠে সে বলল, এই হলো তোমাদের বড় দোষ। আর ঠিক কতবার কইব যে এসব আমার অতীত জীবনে ঘটা কোনো না কোনো বাস্তবিক সত্য ঘটনা। একেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। পরিস্থিতি সামাল দিতে আমি খামচে ধরলাম কিশোরীর হাত। কাছে পিঠে কোথাও প্রবল শব্দে বজ্রপাত হল, সাথে সাথেই আরম্ভ হলো তুমুল বৃষ্টি। আমি নরম স্বরে বললাম, ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা বাদ দিন, বরং এমন একখানা কাহিনী বলুন যা শুনে প্রতিবারের মতো এবারেও মুগ্ধ হয়ে যায়। চারি এসে পেয়ালা ভরা গরম চা রেখে গেল। চায়ে চুমুক দিতে দিতে তারানাথ মনে মনে গুছিয়ে নিলেন সব। তারপর যথারীতি বলা শুরু করলেন, আজ আমি তোমাদের যে কাহিনীর কথা বলতে চলেছি তা অত্যন্ত ভয়াবহ এক কাহিনী। আজও সেই কাহিনীর কথা মনে পড়লে আমার সারা শরীরের যাবতীয় লোমকূপ খাড়া হয়ে যায় আপনা হতে। সেই অভিজ্ঞতা আজও যেন দগদগে ঘায়ের মতো আমার মস্তিষ্কের বেশ অনেকটা অংশ জুড়ে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। আচমকাই আমার চোখ গেল তারানাথ তান্ত্রিকের মুখ পানে। তার চোখের দিকে তাকাতেই আমি দেখলাম তার চোখের দুই মণি অদ্ভুত রকমের অস্থির হয়ে রয়েছে। তার মুখ বেশ গম্ভীর। তিনি এবার সরাসরি প্রবেশ করলেন সেই কাহিনীর মধ্যে। একদিন সকালবেলায় আমি বাইরের উঠোনে ঠিক তুলসী মঞ্চের সম্মুখে বসে একখানি অত্যন্ত প্রাচীন পুঁথি নিয়ে নাড়াঘাটা করছি জ্ঞান আহরণের জন্য। ঠিক এমন সময় আমার নজর গেল সদরের খোলা দরজার পানে। আমি দেখলাম এক যুবক পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে এগিয়ে আসছে আমার বাড়ির দিকে। আমি তড়িঘড়ি বিচলিত হয়ে উঠে দাঁড়ালাম। সেই যুবকটি প্রায় দৌড়ে এসে বিনা অনুমতিতে আমার গৃহের অভ্যন্তরে প্রবেশ করে ধপাস করে লুটিয়ে পড়ল আমার পদতলে। মাটিতে লুটিয়ে পড়েই জ্ঞান হারালো সে। আমি তার হাতের নাড়ি পরীক্ষা করে দেখলাম তার স্নায়ু অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছে। আমিও এবার বেশ ব্যস্ত হয়ে পড়লাম তাকে নিয়ে।
তাড়াতাড়ি ঘটি করে বেশ খানিকটা জল এনে তার চোখে মুখে ভালোভাবে সেই জল ছিটিয়ে দিলাম। তারপর তার হাত পা ঘষে জ্ঞান ফিরিয়ে আনলাম। বহু চেষ্টার পর যুবকটি চোখের পাতা খুলে মিটমিট করে তাকিয়ে রইল আমার দিকে কিছু সময়। তারপর থতমত খেয়ে উঠে বসার চেষ্টা করতেই আমি তার উদ্দেশ্যে বললাম, আহা আহা, এত উত্তেজিত হয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে উঠে বসো, তোমার স্নায়বিক চাপ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। এ নাও, এইটুকু জল খাও দেখি, শরীরটা বেশ ভালো লাগবে আগের তুলনায়। আমার হাত থেকে এক প্রকার জলের ঘটিটা ছিনিয়ে নিল সেই যুবক। তারপর সবটুকু জল ঠক ঠক করে গলার্ধকরণ করল সে। দু চোখ বুঝে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দুই হাত জোর করে ভীতিপ্রদ কণ্ঠে এবার থেমে থেমে বলল, আগে আগে এটাই কি তারানাথ তান্ত্রিকের বাড়ি? বহু দূর থেকে এইভাবেই ছুটে ছুটে আসছি আমি। তার সাথে দেখা করব, তাকে তাকে ভীষণ প্রয়োজন। হ্যাঁ বাবা, তুমি একেবারে সঠিক স্থানেই এসে পৌঁছেছ। এটিই হলো তারানাথ তান্ত্রিকের বাড়ি, আর আমি হলাম তারানাথ চক্রবর্তী, ওরফে তারানাথ তান্ত্রিক। আমার কথা শুনে সেই যুবকটি এবার নিজের দুই হাত জড়ো করে আমায় নমস্কার জানালো। নমস্কার, নমস্কার ঠাকুরমশাই। আমার নাম বলরাম। আমি আর আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বানভট্ট, আমরা দুজনে মিলে বিক্রমপুর থেকে লাঠি খেলা দেখে রাতের বেলা বাড়ি ফিরছিলাম। অনেকক্ষণ যাবৎ একটানা হাঁটাহাঁটির কারণে আমাদের অত্যন্ত জল পিপাসা পেয়েছিল। আচমকা আমাদের নজরে পড়ে একটা বিশাল জলাশয়। রাতের অন্ধকারে কালচে জলের বুকে চাঁদের প্রতিচ্ছবি পড়েছিল পরিষ্কারভাবে। আমার বন্ধু বানভট্ট জল দেখে আর নিজেকে সামলাতে পারে না। সে ছটান ছুট দেয় সেই জলাশয়ের জলে। আমিও প্রায় নামতেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়ে জলাশয়ের একদম নিকটবর্তী একটা গুল্ম ঝোপের তলায় একাধিক নরকঙ্কাল জমায়িত হয়ে গেছে। বিষয়টি মোটেও ভালো থাকে না আমার। আমি তাই বানভট্টকে উঠে আসার জন্য অনুরোধ জানাই। আমার কথা অনুযায়ী বানভট্ট জলাশয় থেকে উঠতেই যাবে, ঠিক এইরূপ অবস্থায় কি যেন একটা তাকে জড়িয়ে ধরে এবং টেনে নিয়ে যায় জলাশয়ের অতল জলরাশির মধ্যে। এরপর আমি যে দেখি তাতে আমার বুক শুকিয়ে যায় ভয়ে। এতক্ষণ ধরে গত রাতের ঘটে যাওয়া কাহিনী বলে চুপ হয়ে যায় বলরাম। প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে তার চোখ মুখ জুড়ে যেন আতঙ্কের জোয়ার নেমে আসে। তার সেই ভয় যেন ধীরে ধীরে গ্রাস করে আমার অন্তরাত্মাকে। আমি আর চুপ থাকতে না পেরে একসময় বলেই ফেললাম, তারপর কি ঘটল বলরাম তোমার বন্ধু বানভট্টের সাথে? কি সেই ভয়ানক দৃশ্য যা দেখলে তোমার বুকের তাজা রক্ত শুকিয়ে যাবার উপক্রম হলো? বলরামের বুকের মাত্রাতিরিক্ত হৃদস্পন্দন যেন আমার কানে অবধি এসে পৌঁছচ্ছিল। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল বারবার। সেবার থেমে থেমে কাটা কাটা ভাবে আমার করা প্রশ্নের উত্তর দিল। আগে ঠাকুরমশাই, দেখলাম জলের কালো রং আমার পরম প্রিয় বন্ধুর রক্তের লাল হয়ে উঠল, আর জলের তলা থেকে তার মর্মভেদী অন্তিম চিৎকার আমার কান অব্দি এসে পৌঁছল। আর বিশেষ কিছুই মনে নেই আমার। নিশ্চিত রূপে আমি বুঝে গেলাম যে অকাল মৃত্যু ঘটেছে তার। বানভট্ট সে আর জীবিত নেই। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। সকালে সূর্যোদয়ের প্রথম আলো চোখে এসে পড়তেই আমার জ্ঞান ফিরল, আর ওইখানে একটা মুহূর্ত থাকেনি। তড়িৎ বেগে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসেছি সোজা আপনার বাড়ির উদ্দেশ্যে। বলরামের এই সকল কথা শুনে খুব স্বাভাবিকভাবেই আমার মুখ গম্ভীর হয়ে উঠল। প্রত্যক্ষদর্শীর মুখ থেকে কালকে রাতে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা শুনে
বেশ খানিকটা সময় ভাবতে হলো আমাকে। একরাশ দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়ে আমি বললাম, দেখো বলরাম, তোমার কথা শুনে আমি যেটুকু যা বুঝেছি তাতে ওই জলাশয়টি মোটেও কোনো অতীব সাধারণ জলাশয় নয়। ওই জলাশয়টির মধ্যেই একটি ভয়ানক এবং অত্যন্ত শক্তিশালী জল পিশাচের বাস রয়েছে। জল পিশাচ কাকে বলে তা জানো তুমি? আমার এই কথায় বলরাম এবার নেতিবাচক ভঙ্গিমায় ডাইনে বামে মাথা নাড়িয়ে বলল, আগে না ঠাকুরমশাই, সত্যি কথা বলতে আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। ভূত প্রেত তন্ত্রমন্ত্রের এইসব দিক সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ। আচ্ছা বেশ, আমি তাহলে বলছি, সবটা মন দিয়ে শোনো। আমাদের এই জগৎ সংসারে ঠিক যতগুলি শক্তিশালী অপশক্তি আছে তাদের মধ্যে একটি অন্যতম হলো এই জল পিশাচ। জল পিশাচ নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এদের বাস সম্পূর্ণ জলে হবার কারণে এরূপ নামকরণ করা হয়েছে। পাতাল গর্ভ থেকে এক একটি বিশেষ সময় পাতাল ছেড়ে এই জল পিশাচ কোনো একটি নির্দিষ্ট জলাশয়ে উঠে আসে। তারপর ওই জলাশয়টিকে এরা নিজেদের বাসস্থান হিসেবে চিহ্নিত করে এবং সেখানেই বসবাস শুরু করে। জল পিশাচ যে জলাশয়ে বাস করে সেখানে মাছ সহ কোনরূপ জলজ প্রাণীর অস্তিত্ব টিকে থাকে না। সবকিছুই সে ধীরে ধীরে ভক্ষণ করে ফেলে। সেই জলাশয়ের মধ্যে থাকা জলজ প্রাণীর সংখ্যা কমে গিয়ে একসময় তা শেষ হয়ে এলেই সে চেষ্টা করে নানা রূপ প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থলচর প্রাণী পশু পাখিদের জলাশয়ের নিকটে টেনে আনার। সেই স্থলজ প্রাণীটি একটিবার জলাশয়ের মধ্যে নামলেই ব্যাস, আর তার রক্ষা নাই। তাকেও সে নিজের খাদ্যে পরিণত করে, ঠিক যেমনটা ঘটেছে তোমার বন্ধু বানভট্টের সহিত। ঈশ্বর করুণাময়, তাই তোমার দৃষ্টি আকর্ষণ করেছিল কুলমোঝোপের নিকটে থাকা সেই শ্বেত শুভ্র হাড়গুলি। ওগুলিকে দেখে তুমি সতর্ক না হয়ে জলরাশির মধ্যে নামলে ঠিক একই দশা হতো তোমারও। কিন্তু ঠাকুরমশাই, এবার আমাদের ঠিক কি করণীয়? কি আবার করণীয়? আমি যাব তোমার সাথে। তুমি আমাকে নিয়ে চলো সেই জলাশয়টির সন্নিকটে। যেভাবেই হোক ওই পিশাচকে দমন করতেই হবে আমাদের। তা না হলে এভাবেই সে একের পর এক তার হত্যা লীলা চালাতেই থাকবে। কাছের মানুষকে হারানোর বেদনা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। একটিবার ভেবে দেখো বলরাম, জল পিশাচের কারণে কত শত মানুষ অসহায় হয়ে পড়বে, নিঃস্ব হয়ে যাবে তাদের প্রিয়জনকে হারিয়ে। অগণিত কত নিরীহ পশু পাখির মৃত্যু ঘটবে। তুমি কি চাও না এসবের অন্ত ঘটুক? চাই না মানে? আলবাত চাই। মনে প্রাণে শত শতবার ওই জল পিশাচের বিনাশ চাই। আপনি একমাত্র পারেন তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে। সে কারণেই তো আপনার কাছে ছুটে এসেছি তড়ি করে। বেশ, তাহলে আর দেরি করা মোটেও উচিত হবে না আমাদের। তুমি বরং একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি সকল প্রয়োজনীয় জিনিসপত্র ঝোলায় ভরে নিয়ে আসছি। তারপর না হয় তুমি আর আমি মিলে রওনা দেব সেই জলাশয়ের উদ্দেশ্যে। রাত্রি নামার আগেই আমাদের পৌঁছে যেতে হবে সেখানে। গোটা বিষয়টা একটিবার নিজের চোখে আমায় দেখতে হবে ভালোভাবে। এক টানা এতক্ষণ সময় ধরে গল্প বলার পর একটু বিরতি নিলেন তারানাথ তান্ত্রিক। অপলক দৃষ্টিতে একবার বাইরের দিকে তাকালেন তিনি। আমি আর কিশোরী মুখ চাবাচাবি করলাম একে অপরের সাথে। কিশোরীর ধৈর্য চিরকালই বড় বেশি কম। ঈশ্বর বুঝি তার দেহে ধৈর্য নামক উপাদানটি দিতে একেবারেই ভুলে গিয়েছিলেন। তাই সে তাড়াতাড়ি বলে উঠল, জল পিশাচ? ঠাকুরমশাই, এর আগেও আপনি আর একটা জল পিশাচের কাহিনী আমাদের শুনিয়েছিলেন। সেবার সেই কাহিনীও বেশ রোমহর্ষক, রক্ত জল করা ছিল। কিশোরীর কথা শুনে তারানাথ তান্ত্রিক মৃদু হেসে বললেন, আরে সেই কাহিনীর কথা এখনো তোমাদের মনে আছে? আপনি যে কি বলেন ঠাকুরমশাই, সেই কাহিনীর কথা আমরা ভুলতে পারি নাকি? চারি, ও মা চারি, চারিমা। তারানাথ তান্ত্রিকের এমন ধারা উচ্চ কণ্ঠের ডাকে রন্ধনশালার ভেতর থেকে সাড়া দিল চারি। হ্যাঁ বাবা মশাই, বলুন। চারিমা, তোর হাত ফাঁকা হলে আমাদের জন্য একটু চা করে দিয়ে যাস তো। বেশ গা ঠান্ডা লাগছে। এমন দিনে গরম গরম চা ছাড়া ঠিক জমছে না। ঠিক আছে বাবা মশাই, আপনারা একটু অপেক্ষা করুন,
আমি হাতের এই কাজটা সেরেই একটু গরম গরম কটা তেলে ভাজা আর চা করে নিয়ে যাচ্ছি আপনাদের জন্য। চায়ের সাথে তেলে ভাজার কথাটা শোনা মাত্রই কিশোরীর চোখ জল করে উঠল। মাত্র সামান্য কিছুটা সময় অপেক্ষা করার পরই চারি উষ্ণ দুমায়িত 3 পেয়ালা চা আর বেশ কিছু গরম গরম মুখরোচক তেলে ভাজা নামিয়ে রেখে গেল আমাদের সম্মুখে। তেলে ভাজার ফুরফুরে সুস্বাদু সুবাস আমাদের 3 জনের মন কেড়ে নিল যেন পুরোপুরিভাবে। তেলে ভাজার পাত্র থেকে একটা বড়সড় মাপের তেলে ভাজা হাতে নিয়েই তার সোজা মুখে পুড়ে দিল কিশোরী। গরমে কিশোরীর জিভখানা পুড়ে গেল। সে দৃশ্য দেখে আমি নিজের হাসি আর রোধ করতে পারলাম না কিছুতেই। বেশ অনেকটা সময় ধরে চলল তাকে নিয়ে হাসাহাসি, রঙ্গতামাশা, ব্যঙ্গ ইত্যাদি ইত্যাদি। চা পান পর্ব সমাপ্ত হলে তারানাথতান্ত্রিক পুনরায় শুরু করলেন তার গল্প বলা। আমি আর বলরাম এবার গরুর গাড়ি করে রওনা দিলাম সেই জলাশয়ের উদ্দেশ্যে। সেই জলাশয়ের উদ্দেশ্যে রওনা দিতেই আমার মনের মধ্যে ওই পরিচিত বিপদ ঘণ্টাটা বেজে উঠল তীব্র বেগে। তোমরা তো ভালো করেই জানো যে যখন যখন আমার মনের মধ্যে সেই বিপদ ঘণ্টা বেজে ওঠে তখন তখন কোনো না কোনো মারাত্মক বিপদ ঘটে। তাই এবারও যে কিছু না কিছু একটা ঘটবে তা আমি বেশ উপলব্ধি করলাম। আমি পরিষ্কার বুঝলাম ওই জলাশয়টি একটি অতীব শক্তিশালী কালো শক্তির উৎস হয়ে রয়েছে। আমাকে যেভাবেই হোক সেই ভয়ানক জল পিশাচটিকে ধ্বংস করতেই হবে, নচেত মহা অনর্থ ঘটে যাবে, মহা অনর্থ। আমি আর কিশোরী নিজেদের 2 কানে হাত চাপা দিলাম। কাছে পিঠে কোথাও কান ফাটানো প্রবল শব্দে বজ্রপাত ঘটল। তারানাথতান্ত্রিক পুনরায় বলে উঠলেন, আমরা যখন সেখানে গিয়ে পৌঁছলাম তখন পড়ন্ত বেলা। যে কোনো অপশক্তি সর্বাধিক বেশি কার্যকর হয়ে ওঠে অন্ধকার নামার পর। তাই আমরা জলাশয় থেকে নিজেদের সুরক্ষিত দূরত্ব বজায় রেখে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম রাত্রির অন্ধকার নামার জন্য। দেখতে দেখতে একসময় দিনের সব আলো ফুরিয়ে রাতের গভীর কালো অন্ধকার নেমে এলো। অন্ধকারের মাত্রা দেখে আমার মনে হলো এই আধার যেন পৃথিবী লোকের নয়, সাক্ষাৎ নরক থেকে উঠে আসা কোনো দৈত্যের কেশরাশি সমতুল্য, যেন কোনো এক মায়াবী তমসা। বহুদূর থেকে এক পাল শেয়াল সমবেতভাবে বীভৎস হুঙ্কার ধ্বনি ছাড়ল। বলরামের দিকে চোখ যেতেই আমি দেখলাম ভয়ে তার অবস্থা রীতিমতো শোচনীয় হয়ে পড়েছে। গতকালকে রাতের সেই বিভৎসতা তার মনে পড়ে যাচ্ছে বারবার। সে আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারল না। বন্ধুর কথা ভেবে কান্নায় ভেঙে পড়ল। আমি তার কাঁধে হাত রেখে তাকে কিছুটা সান্ত্বনা দেবার বৃথা চেষ্টা করলাম। এইভাবেই আমাদের সময় কেটে যেতে লাগলো। ঠাকুরমশাই, ওটা কি? বলরামের কথায় জলাশয়ের দিকে দৃষ্টিপাত করতেই আমি দেখলাম কোথা থেকে একটা নিশাচর পাখি উঠে এসে বসলো জলাশয়ের ধারে। তৃষ্ণায় বোধহয় অত্যন্ত কাতর হয়ে পড়েছিল পাখিটা। জলাশয়ের মধ্যে নেমে সে তার ঠোঁট ডুবিয়ে জল খেতে লাগলো। সব কিছুই খুব স্বাভাবিক ছিল, কিন্তু আচমকা জলের ঠিক মধ্যেখানে একটা আন্দোলনের সৃষ্টি হলো। আমি দেখলাম কিছু যেন একটা সর্পিল গতিতে এগিয়ে আসছে দ্রুত পাখিটার দিকে। এরপর জলের বুকে একটা কালো কুচকুচে হাত উঠে এলো। সেই হাতে বীভৎস ভয়ঙ্কর ধারালো নখ উপস্থিত। চকিতে সেই হাত পাখিটাকে তার মুঠোয় নাক পাশের মতন শক্তপোক্তভাবে খামচে ধরল। তারপর তার ঘাড় মুটকে তাকে সোজা টেনে দিল জলের তলায়। এই দৃশ্য দেখে আমাদের দুজনের বুক ভয়ে কেঁপে উঠল। সে রাতে আমরা আর কেউ জলে নামার বিন্দুমাত্র সাহস পেলাম না। হ্যাঁ ভাই, তা আবার বলতে আমিও তোমাদের সঙ্গে সম্পূর্ণ একমত। পরদিন সকাল হলে আমি জল পিশাচ দমনের উপায় নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। ওই জলাশয়ের মধ্যে ওই অপশক্তিটি যতদিন টিকে থাকবে ততদিনই সে নানাভাবে ক্ষতি করে চলবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই অশুভ শক্তির বিনাশ ঘটানো আবশ্যক, জরুরি। কিশোরী এবার তারানাথতান্ত্রিকের দিকে তাকিয়ে চোখ সংকুচিত করে একটি প্রশ্ন করল। জল পিশাচের দমনের উপায় নিয়ে
আপনি চিন্তিত হয়ে পড়লেন, এ কথার অর্থ কী ঠাকুরমশাই? তার মানে কি আপনি জল পিশাচের দমনের উপযুক্ত উপায় জানতেন না? কিশোরীর কথায় তারানাথের ঠোঁটে এবার একটা অদ্ভুত মোলায়েম নিষ্প্রাণ হাসি খেলে যায়। তিনি বললেন, দাঁড়াও, এই বিষয়টা তোমাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলি। কিশোরী, তুমি ধরো দুটি ভিন্ন পদ রান্না করবে, যার মধ্যে একটি একটু মিষ্টি ভাবের হবে, অপরটি অতিরিক্ত মাত্রায় ঝাল ঝাল খেতে হবে। তুমি এবার বিবেচনা করে বলো যে ওই দুটি তরকারিতে লঙ্কা বাটার পরিমাণ তুমি নিশ্চয়ই এক দেবে না। মিষ্টি তরকারিটির মধ্যে লঙ্কা বাটার পরিমাণ ঠিক যে অনুপাতে দেবে, ঝাল ঝাল তরকারিটাই নিশ্চয়ই তার থেকে অধিক গুণ বেশি লঙ্কা বাটা ব্যবহার করবে। কি তাই করবে তো? এটি যে স্বাভাবিক নিয়ম। এটাও ঠিক তেমনই একটি বিষয়। আমি যে উপায় জানতাম তা কোনো ছোটোখাটো টুকটাক কম শক্তিধর জল পিশাচ দমন করতেই সক্ষম, কিন্তু ওই জলাশয়ের মধ্যে যে অপশক্তিটি বাসা বেঁধেছিল তা মোটেও কোনো ক্ষুদ্র অপশক্তি ছিল না। আমি প্রথম দর্শনেই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তা বুঝে নিয়েছিলাম। সেই বৃহত্তর অপশক্তিটির বিনাশের উদ্দেশ্যে ক্ষুদ্রতর প্রচেষ্টা না করাই ভালো। সে সকল প্রচেষ্টা ব্যর্থ ছাড়া আর কিছুই হবে না। তাহলে কি করলেন ঠাকুরমশাই আপনি এরপর? আমি আর কি বা করতে পারি? প্রতিবার বিপদে পড়লে যাকে স্মরণ করি তারই শরণাপন্ন হলাম। আমার পরম ইষ্ট দেবতা কাল ভৈরবের উদ্দেশ্যে ধ্যান শুরু করলাম। আমি একটি নির্জন নিরালা স্থানে এক গাছতলার নিচে পদ্মা আসনে বসে আমি কাল ভৈরবের উদ্দেশ্যে ধ্যান আরম্ভ করলাম। কতক্ষণ ধ্যানে মগ্ন ছিলাম জানি না। আচমকা আমার নাকে একটা অদ্ভুত বিচিত্রকর মন মাতানো সুগন্ধ ছুটে এসে যেন ধাক্কা মারল। আমার কানে এলো এক পাল শূকরের গোদগোদ ডাক। চোখ বন্ধ থাকলেও এই সব লক্ষণে আমি পরিষ্কার বুঝলাম এসেছেন, তিনি এসেছেন। আমার ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছেন তিনি। আমার উভয় চোখ বন্ধ থাকা সত্ত্বেও আমি পরিষ্কার উপলব্ধি করতে পারলাম আমার সম্মুখভাগে একটি বিশাল আলোর বলয় যেন ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে, আর সেই বলয়ের ঠিক কেন্দ্রে রয়েছেন এক মানব। মোটা সোটা স্থূলকায় তার চেহারা, মাথার চুল ঈষৎ লম্বা, তার চোখ দুখানি ভারী অদ্ভুত। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন অন্তর্হিত রয়েছে যেন তার দুই চোখের তারায়। হাতে ধরা একটা পাঁজন বাড়ি, সেটা উঁচিয়ে ধরে মাঝে মধ্যেই তিনি প্রবল গর্জন করে উঠছেন শূকরগুলির উদ্দেশ্যে। কাল ভৈরব এগিয়ে এসে আমার কানের কাছে মুখ এনে বললেন, কিসের জন্য এত ভয় পাচ্ছ হে? কোনো চিন্তা নেই তোমার। আজ মধ্যরাতে তুমি ধ্যান করো। ওই জলাশয়ের সন্নিকটে আমি আসব সেথায়। তারপর যা করার বাকিটা না হয় আমি করব। ধীরে ধীরে বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন তিনি। থেকে গেল কেবলমাত্র তার গায়ের সুগন্ধ। চোখ খুললাম আমি। দুই হাত জোর করে তার উদ্দেশ্যে বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালভৈরব। আজ আমি সত্যি একেবারে দিশাহীন হয়ে পড়েছিলাম। আপনি না থাকলে এই মহাবিপদ থেকে পরিত্রাণের উপায় হয়তো খুঁজে পেতাম না আমি। এই কার্য আমার দ্বারা সম্ভব নয়। দয়া করে আপনি আজ রাতে কিছু একটা ব্যবস্থা করুন ওই শয়তানের, না হলে সব কিছু সে নিজের করালো গ্রাসে ডুবিয়ে দেবে। আমি এবার বলরামের কাছে ফিরে এলাম। খুলে বললাম তাকে সবটা, যে আজ রাতের মধ্যেই ওই জল পিশাচের বিনাশ ঘটতে চলেছে। আমি আজ সারা রাত ব্যাপী ধ্যান করব সেই জলাশয়ের সন্নিকটে। তারপর আমার পরম প্রিয় দেবতা এসে তাহার অন্তিম সংহার করবেন। আমার কথা শুনে বলরাম এবারে বলল, এ তো ভারী উত্তম সংবাদ ঠাকুরমশাই। এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না এই মুহূর্তে। তবে ঠাকুরমশাই, আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে। অনুরোধ? তা বলো শুনি, কি সেই অনুরোধ? ঠাকুরমশাই,
আজ রাতে আমিও যেতে চাই আপনার সাথে ওই জলাশয়ের নিকটে। আমি সচক্ষে দেখতে চাই ওই শয়তানের বিনাশ। সে আমার বন্ধুর প্রাণ কেড়ে নিয়েছে। ওই নিদারুণ কষ্ট, মর্মাহত বেদনা আমি কিছুতেই ভুলতে পারছি না বহু চেষ্টার পরে। এখনো বানভট্টের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। তার হত্যাকারীর মৃত্যু দু চোখে উপভোগ করতে পারলে হয়তো কিছুটা শান্ত হবে আমার আত্মা। বলরামের এমন ধারা অনুরোধে আমার মুখ খানিকটা বিষণ্ণ হয়ে পড়ল, কারণ সে যে আর্জি জানিয়েছে তা কখনোই পূরণ করতে পারবো না আমি। তাই নীরস কণ্ঠে তার কাঁধে হাত রেখে বললাম, তুমি আমায় মাফ করো বলরাম, কারণ তোমার এই অনুরোধ আমি কিছুতেই স্বীকার করতে পারবো না। আমি আজ সারা রাত ব্যাপী এক মহা ধ্যান করব পরমেশ্বরের উদ্দেশ্যে। স্বয়ং তিনি নিজে আসবেন ওই জলাশয়ের নিকটে। তুমি থাকলে তার আশায় বিঘ্ন ঘটতে পারে, সেই কারণেই তোমায় আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না কিছুতেই। আমার কথাখানা বুঝল বলরাম। ঠিক কী কারণে আমি আপত্তি করলাম তা অনুধাবন করতে পারল সে। বলরাম বুদ্ধিমান ছেলে, তাই সে আমার কথায় মান্যতা দিয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, এটা আপনি একেবারে সঠিক কথা বলেছেন। আপনি ব্যতীত অন্য কেউ থাকলে হয়তো পরমেশ্বর এসে উপস্থিত হতে পারবেন না। তার আশায় বাধা প্রদানের কোনো অধিকার নেই আমাদেরই ভুল হয়েছে। এমন অন্যায় অনুরোধ করার জন্য আপনি আমাদের ক্ষমা করুন। আরে না না, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। ক্ষমা চাওয়ার মতন কাজ তো তুমি মোটেও করনি। আর এই আবদার কোনোভাবেই অন্যায় আবদার হতে পারে না। আমি বেশ বুঝতে পারছি যে তোমার মনের মধ্যেও এক ঝড়ের সৃষ্টি হয়েছে। তোমার বুকেও জ্বলছে প্রতিশোধের আগুনের লেলিহান শিখা। তুমি নিজের চোখে বন্ধুর হত্যাকারীর চরম শাস্তি দেখতে পেলে হয়তো সত্যিই ভীষণ খুশি হতে, অন্তরে এক তৃপ্তি বোধ করতে। কিন্তু আমিও এক্ষেত্রে নিরুপায়। তবে কোনো চিন্তা নেই তোমার বন্ধুকে যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আজই তার শেষ দিন, এইটুকু জেনে রেখো। আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা নামার জন্য। প্রকৃতির নিয়ম অনুযায়ী একসময় দিনের সবটুকু আলো শেষ করে নেমে এলো সাঁঝ বেলা। চরাচর ছেয়ে গেল ঘন কালো অন্ধকারে। পাখির দল ফিরে গেল তাদের নিজ নিজ বাসায়। পশ্চিম দিগন্তকে রক্তিম রঙে রাঙিয়ে তুলে গোলাকার সূর্য একসময় ডুবে গেল। রাত্রি বেশ কিছুটা গভীর হলে বলরামের কাছ থেকে আমি বিদায় নিয়ে রওনা দিলাম সেই জলাশয়ের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে, আসার পথে আমার গাটাও কেমন যেন ছমছম করে উঠল। মনের মধ্যে অপরিসীম এক শিরশিরে ভয় যেন দানা পাকিয়ে উঠল ক্রমশ। আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক, যে এই জীবনে শত শত বিভীষিকাকে নিজের চোখের সামনে তার বিভৎস রূপ ধারণ করতে দেখেছে, সেই আমার কলজে পর্যন্ত যেন শুকিয়ে গেল সেই মুহূর্তে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঠিক কী ঘটতে চলেছে সে বিষয়ে আমার কৌতূহলের আর অন্ত রইল না। আমি আর কিশোরী একে অপরের কাছাকাছি এসে বসলাম। এমন তিমিরাচ্ছন্ন পরিবেশের মধ্যে এমন ধারা আধিভৌতিক গল্প বেশ জমে উঠেছিল একেবারে। বৃষ্টির পরিমাণ এখন কিছুটা কমে এসেছে। কালো অন্তরিক্ষে মাঝে মধ্যে বিদ্যুতের চাবুক খেলে যাচ্ছে এই প্রান্ত থেকে অপর প্রান্তে। তারানাথ তান্ত্রিক এবার একটু অস্থির হয়ে বললেন, তোমরা একটু বসো হে, আমি ঘরের ভিতর থেকে একবার গড়গড়াটা ভালো করে সেজে আনি। তামাক ছাড়া গল্পের আসর মোটেও জমছে না, একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে তারানাথ তান্ত্রিক সোজা উঠে চলে গেলেন তার ঘরের ভেতর। আমি আর কিশোরী অপেক্ষা করতে লাগলাম গল্পের পরবর্তী অংশ শোনার জন্য। নাও, আর মোটে অপেক্ষা করাবো না তোমাদের। গল্পের শেষ অংশটুকু এবার বলেই দেব। তারানাথ তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে এলেন গড়গড়া হাতে নিয়ে। তক্তপোষের সামনে বসে তিনি নলে মুখ ঠেকিয়ে তৃপ্তি করে তামাক সেবন করতে লাগলেন। একটা লম্বা টান দিয়ে এক রাশ ধোঁয়া শূন্যে ছেড়ে তিনি লাল চোখে তাকালেন আমাদের পানে। তারপর শুরু করলেন তার গল্প বলা। আমি এবার সেই জলাশয়ের নিকটে এসে কাল ভৈরবের ধ্যানে বসলাম। প্রকৃতি যেন অদ্ভুত রকমের থমথমে হয়েছিল, অশনি কোনো ইঙ্গিতের বার্তাবাহক হিসেবে।
কোথাও কোনোরূপ আওয়াজ হচ্ছিল না। গাছগাছড়ার পাতা এতটুকু নড়েনি। সময় যেন থমকে গিয়েছিল পুরোপুরিভাবে। কতটা সময় অতিবাহিত হয়েছিল তার সঠিক হিসাব নাই। আচমকা কিসের যেন একটা শব্দ হতে চোখের পাতা খুলে তাকালাম আমি। দেখলাম একটা ছোট্ট বালক কোথা থেকে এসে হাজির হয়েছে আমার ঠিক সামনে। তার হাতে ধরা রয়েছে একটি ডমরু। এক বিচিত্র তালে সেই ডমরুখানি বাজাচ্ছে সে। ওই বালকটির পরিচয় পেতে আমার আর বিশেষ বেগ পেতে হলো না। আমি সহজেই ধরে ফেললাম ওই বালকটি আসলে কে হতে পারে। ওই বালকটি আসলে কে ছিল ঠাকুরমশাই? সে কি তবে কাল ভৈরব শিশুরূপে এসেছিলেন আপনার সামনে, সেই অপশক্তির সংহারের উদ্দেশ্যে? কিশোরীর কথায় তারানাথ তান্ত্রিক চওড়া হাসি হেসে এবার বললেন, বাহ, এই তো একেবারে ঠিক ধরেছ হে কিশোরী। আমার দিকে তাকিয়ে কাল ভৈরব মৃদু হাসলেন। আমি দুহাত জোর করে নত শিরে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম ভক্তি সহকারে। বালকটি এবার হনহনিয়ে এগিয়ে গেল সোজা জলাশয়টির নিকটে। আমি দেখলাম রাতের অতিরিক্ত মাত্রার অন্ধকার যেন ফিকে হয়ে গেছে তার ধারে কাছে। তার দেহ থেকে বহির্ভূত হচ্ছে একটি তীব্র চোখ ধাঁধানো আলোর জ্যোতি। এবার সেই বালক ধীরে ধীরে পা রাখলো জলাশয়ের ঘোর কালো কৃষ্ণকায় জলে। সাথে সাথেই একটা তীব্র আন্দোলনের সৃষ্টি হলো যেন সমগ্র জলের মধ্যে। আমি বিস্ফারিত নয়নে তাকিয়ে রইলাম সেদিকে। গত রাতের দেখা ওই বীভৎস দৃশ্য আমার মস্তিষ্কে যেন ভেসে উঠল কয়েক মুহূর্তের জন্য। বুকটা কেঁপে উঠল আমার। বালকটির দেহ হতে নির্গত সেই আলোর জ্যোতি যেন জলের বুকে পতিত হয়ে পিশাচের অপশক্তি ক্রমশ হ্রাস করতে লাগলো। ওরে বাবা, এই যে একেবারে মহাসংগ্রাম দেখছি। আমার কথায় সামঞ্জস্য বজায় রেখে কিশোরী বলল, তা যা বলেছ ভাই, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। বালকরূপী কাল ভৈরব এবার নেমে এলেন শটান জলরাশির মধ্যে। অন্ধকার হওয়া সত্ত্বেও আমি পরিষ্কার দেখলাম জলের মধ্যেখানে একটা বীভৎস নোকযুক্ত নিষ্কালো হাত উঠে এসেছে ততক্ষণে। সে কি বলবো তোমাদের, আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল যেন। সেই ধারালো নখরযুক্ত জল পিশাচের হাতটা এবার ক্রমশ তীর বেগে ছুটে এলো পাড়ের পানে। এরপর ঠিক কি ঘটে তা দেখার জন্য ভারী কৌতূহলী হয়ে পড়লাম আমি। টান টান উত্তেজনা আমার শরীরের সকল রক্তে যেন মিশে গেল। আমি আর কিশোরী অপলকভাবে তাকিয়ে রইলাম তারানাথ তান্ত্রিকের পানে। মানুষটার মধ্যে গল্প বলার এক অদ্ভুত জাদু লুকিয়ে রয়েছে। তিনি এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ কাহিনীর বর্ণনা দেন যে আমাদের চোখের সামনে সেই দৃশ্যপট যেন ভেসে ওঠে আরশিতে পড়া প্রতিচ্ছবির ন্যায়। তারানাথ তান্ত্রিকের গল্পের আসর একেবারে অংশগ্রহণ করিলে সে আসর পরিত্যাগ করার কোনো উপায় নাই যতক্ষণ না সে গল্প শেষ হয়। এক অদ্ভুত মোহজাল যেন বিস্তার করেন তিনি তার গল্প বলার মাধ্যমে। সবটুকু গল্প না শুনে শ্রোতা কিছুতেই সে আসন পরিত্যাগ করতে পারে না। এতই সুন্দর তার গল্প বলার মাধুর্য। আমরা ফের মনোনিবেশ করলাম তার গল্প বলায়। সেই হাত এবার ছুটে এসে জড়িয়ে ধরল সেই বালকটির দেহ, আর সাথে সাথেই ঘটল এক মহা বিস্ফোরণ। ভূমিকম্পের সময় মাটি যেরকম কেঁপে ওঠে ঠিক একইভাবে থরথর করে কেঁপে উঠল সমগ্র তল্লাটের মাটি। জলের বুকে সৃষ্টি হলো একাধিক তরঙ্গ। একটা বীভৎস শব্দের সাথে ঝলসে গেল সেই হাত, ঝলসে গেল জল পিশাচের দেহ। জলের তলা থেকে উঠে এলো জল পিশাচের কাতর চিৎকার। ধীরে ধীরে ভস্মীভূত হয়ে সে জলের মধ্যে মিশে গেল। জলেই যার জন্ম, জলেই তাহার বিনাশ ঘটল। আসলে ওই মূর্খ জল পিশাচ আদৌ বুঝতে পারেনি যে এবার জলে যে নেমেছে সে কোনো অতি সাধারণ মানুষ নয়। এই ভুলটাই তার বিনাশ ডেকে আনলো। বালকটি এবার হাসতে হাসতে আমার দিকে মুখ করে একবার ডুব দিল জলরাশির মধ্যে।
কিন্তু পুকুরের জলে ডুব দিয়ে যে উঠে এলো সেই ব্যক্তি আর মোটেও সেই বালকটি ছিল না। সে ছিল এক পূর্ণবয়স্ক স্থূলকায় চেহারার এক মানুষ। আমি দুহাত জোর করে ইষ্টমন্ত্র জপতে লাগলাম। আমার নাকে এলো সেই অতি পরিচিত মধুময় গন্ধটা। আমাকে আশীর্বাদ করে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেলেন কাল ভৈরব। আমি বুক ভরা স্বস্তি নিয়ে সেই স্থান ত্যাগ করে ফিরে এলাম বলরামের কাছে। আমাকে দেখা মাত্রই বলরাম প্রায় লাফিয়ে উঠল। আমার কাছে দৌড়ে এসে সে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি ফিরে এসেছেন। সুস্থ স্বাভাবিক অবস্থা আপনাকে ফিরে আসতে দেখে যে আমি কি খুশি হয়েছি। গত রাত্রে কি ঘটল ঠাকুরমশাই? সেই অপশক্তির বিনাশ ঘটেছে তো? আমি কিছুটা হেসে তার প্রশ্নের জবাবে বললাম, আরে আর কোনো চিন্তা নেই তোমার। যেখানে স্বয়ং পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে সেখানে আবার চিন্তা কিসের? ওই জলাশয়টি এখন সম্পূর্ণরূপে অপশক্তিমুক্ত। সেই জলাশয় তার স্বাভাবিকত্ব ফিরে পেয়েছে। এখন আর কোনো জল পিশাচের বিন্দুমাত্র অস্তিত্ব নাই সেথায়। আর কোনো নিরীহ প্রাণীর প্রাণ যাবে না ওই জলাশয়ের জলে নেমে। বলরাম, তুমি এবার তাহলে তোমার গৃহে ফিরে যাও, আমিও আমার বাসার উদ্দেশ্যে রওনা দিই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুরমশাই, সে ভাষা আমার জানা নেই। আপনি যা করলেন। আহা, চুপ করো দেখি। আমি যা করেছি তা মানুষের জনকল্যাণের জন্য, যেটা করা আমার মূল কর্তব্য, আমার মূল কাজও বলতে পারো। যাও বলরাম, এই দুদিন ধরে তোমার উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা গেল। তুমি বাসায় গিয়ে একটু বিশ্রাম নাও। তোমার শরীর যথেষ্ট ক্লান্ত, অবসন্ন। বিশ্রামের যথেষ্ট প্রয়োজন আছে তোমার। আমার কথায় সহমত পোষণ করে সে এবার আমাকে প্রণাম করে ফিরে গেল তার বাসার উদ্দেশ্যে। আর আমিও রওনা দিলাম আমার ঘর পানে। কিশোরী, কেমন লাগলো তবে আজকের গল্প? দারুণ, দারুণ ঠাকুরমশাই, দুর্দান্ত, অভাবনীয়। তারানাথ তান্ত্রিকের গল্প বলা আজকের মতো সমাপ্ত হলে আমি এবার বললাম, চলো ভাই কিশোরী, আজ তাহলে ওঠা যাক। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, বৃষ্টিটা বেশ ধরে এসেছে। এই সময় বেরিয়ে পড়াই মঙ্গলজনক, না হলে আবার কখন ঝমঝমিয়ে শুরু হয়ে যাবে। আচ্ছা, বেশ বেশ, আজ তাহলে এসো তোমরা। পরে আবার কোনো একদিন না হয় আর একখানি জমজমাট গল্প শোনাবো তোমাদের। আমি আর কিশোরী মৃদু সৌজন্যের হাসি হেসে তারানাথ তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম আমাদের বাসস্থানের উদ্দেশ্যে।